নির্বাচনী ইশতেহারের সাথে সঙ্গতি রেখে প্রকল্প উপস্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর। ফেরত পাঠানো হলো সচিবালয়ের ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প। বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট, বড় বোতলের দাম বেড়েছে ১৫ টাকা, খোলাতেও বিক্রি হচ্ছে বাড়তি দামে। তেলটা নিচ থেকে দোকানে উঠাবো, সেই খরচটাও আমার উঠবে। ১ লিটার তেল নেয় ৯০ টাকা লাগে চেষ্টা করে, কিন্তু আমরা ৯৪ টাকা কিনা, এই ক্ষেত্রে আমাদের লাভ হয় না। ডলারের ফরওয়ার্ড বুকিংয়ে তৈরি হতে পারে কৃত্রিম সংকট, শঙ্কা বিশ্লেষকদের। নিরুৎসাহিত করতে নির্দেশনা জারি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখে প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, প্রকল্প ব্যয়ের যৌক্তিকতা থাকতে হবে। একনেক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। প্রকল্পের দীর্ঘসূত্রিতার কারণও জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৭টি প্রকল্প পর্যালোচনার জন্য উপস্থাপন করা হয়। আলোচনা হয়েছে 15টি নিয়ে। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, অধিকাংশ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, কিছু প্রকল্প শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ের ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন হয়নি, ফেরত পাঠানো হয়েছে আবারও। এর আগে ৬ এপ্রিল বর্তমান সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়। ১৭টি প্রকল্পের মধ্যে ৬টি নতুন প্রকল্প ছিল, ৭টি সংশোধনী প্রস্তাব আছে আর ৪টি মেয়াদ বৃদ্ধির প্রশ্ন আছে। তো এর মধ্যে 15টি আলোচনা হয়েছে। বর্তমান সরকার তার যে প্রতিশ্রুত তার যে নির্বাচনী ইশতেহার, তাদের পরিকল্পনা, ৩১ দফা কর্মসূচি, সবগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কতটা, প্রকল্প বাস্তবায়নে কেন দীর্ঘসূত্রিতা হয় সেটার ব্যাপারে তদন্ত করার জন্য বলা হয়েছে। হঠাৎ করে রাজধানীর অনেক দোকান থেকে উধাও হয়ে গেছে বোতলজাত সয়াবিন তেল। হাতে গোনা ২-১টি বোতলের দেখা মিলছে। সরবরাহ সংকটের অজুহাতে ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা বেশি দামে। খোলা সয়াবিনও কিনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে ২৫ টাকা বেশিতে। ক্রেতাদের অভিযোগ, দাম বাড়াতে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। দোকানীদের দাবি, ডিলার পয়েন্টেই বোতলের ঘাটতি রয়েছে, তবে লাভ সামান্য হওয়ায় তারাও কম উঠাচ্ছেন। অভিযোগ, কোম্পানিগুলো বোতলের গায়ে দাম না বাড়ালেও তাদের কাছে বিক্রি করছে চড়া দামে। আগে ৫ লিটারের বোতল কিনতেন ৯৩৫ টাকায়, বিক্রি করতেন ৯৫৫-তে। এখন ডিলাররা ৯৫০ টাকায় বিক্রি করছেন। তাই গ্রাহকদের কাছ থেকে ১৫ থেকে ২০ টাকা বাড়তি নিচ্ছেন খুচরা বিক্রেতারা। এদিকে খোলা সয়াবিনের দামও ঊর্ধ্বমুখী। সরকার ১৮৫ টাকা নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে ২১০ টাকায়। বিক্রেতারা বলছেন, ৫ মনের একটি ড্রাম যা আগে ৩৪,০০০ টাকায় কিনতে হতো, এখন কিনতে হচ্ছে ৩৭,০০০ টাকায়। এর প্রভাব পড়েছে খোলা বাজারেও। আসলে তেল বেচে কোনো লাভ নাই। আমি যে তেলটা নিচ থেকে দোকানে উঠাবো, সেই খরচটাও আমার উঠবে না, সেই পরিশ্রমের টাকাটাও আমার আসবে না। কাস্টমার চেষ্টা করে যে ১ লিটার তেল নেয় ৯০ টাকা লাগে চেষ্টা করে, কিন্তু আমরা ৯৪ টাকা কিনা, এই ক্ষেত্রে আমাদের লাভ হয় না, একবার লাভ হয় না। ৯৪ টাকা তেল বেচে যদি ৫ টাকা না লাভ হয়, তাহলে কিভাবে বেচবো? আগাম দাম নির্ধারণ করে ডলার বিক্রি বা ফরওয়ার্ড বুকিংয়ের দিকে ঝুঁকছেন অনেকে। এতে কৃত্রিম সংকট দেখা দিতে পারে, এমন শঙ্কায় ফরওয়ার্ড বুকিংয়ে না যাওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বলছেন, ডলারের দামে পরিবর্তন হলে তার সরাসরি প্রভাব পড়বে রফতানি এবং প্রবাসী আয়ে। ১.৫ বছরের বেশি সময় স্থিতিশীল থাকলেও মধ্যপ্রাচ্য সংঘাতকে কেন্দ্র করে কিছুটা অস্থির হয়ে উঠেছে ডলার বাজার। প্রতি ডলারে দাম বেড়েছে ৬৫ পয়সার আশেপাশে, বিনিময় হচ্ছে প্রায় ১২৩ টাকায়। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ডলারের বিনিময় মূল্য আরও বাড়তে পারে, এমন আশঙ্কায় বেড়েছে ফরওয়ার্ড বুকিংয়ের প্রবণতা, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে বাজারে। তাই বাণিজ্যিক ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিংয়ে নিরুৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক। মুখপাত্র জানান, বিনিময় মূল্যে হস্তক্ষেপ করা হচ্ছে না, সরবরাহ স্বাভাবিক রাখতেই এ উদ্যোগ। মূলত করাই হচ্ছে যাতে আতঙ্ক সৃষ্টি না হয় আর কি। আরও যাদের সামর্থ্য আছে তারা যাতে অধিক পরিমাণে বুকিং দিয়ে এটাকে প্রাইসটাকে ফিক্সড করে না ফেলে আর কি অধিক রেটে। আমরা তো প্রাইসটাকে ডিকটেট করতেছি না, আমরা সরবরাহটার ব্যাপারে একটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি। আতঙ্ক না ধরিয়ে সামর্থ্যবান ব্যবসায়ীরা যাতে অন্যান্য আমদানিকারকদের উপর কোনো বিরূপ প্রতিযোগিতার মধ্যে তাদেরকে ফেলতে না হয়, এই কারণে আমাদের নির্দেশনা। তবে প্রশ্ন উঠেছে, বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়ার পর বাংলাদেশ ব্যাংক ডলার লেনদেনে হস্তক্ষেপ করতে পারে কিনা।
যদিও বিশ্লেষকরা বলছেন ফরওয়ার্ড বুকিংয়ের ফলে কৃত্রিম সংকট তৈরি হতে পারে, যার প্রভাব পড়বে দামে। তাই বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের উদ্যোগ নিতে পারে বাংলাদেশ ব্যাংক। প্রচুর ফরওয়ার্ড যখন বুকিংগুলো দেবেন তখন ভবিষ্যতে কিন্তু এক ধরনের নতুন ডিমান্ড ক্রিয়েট হবে এবং এগুলো মার্কেটকে আর এক ধরনের স্ট্যাবিলিটির দিকে নিয়ে যেতে পারে। তো এই যে আপনি একটা হলো ক্লায়েন্টকে আপনি কশাস করে দিলেন, আর একটা হলো মার্কেটকেও আবার স্ট্যাবল করতে হবে, সেটাও সেন্ট্রাল ব্যাংক এই সিগন্যালটা দিল যাতে ডিমান্ড সাপ্লাইয়ের ক্ষেত্রে ম্যাচিংটাকে তারা ভালো করে মনিটর করতে পারে। যখনই এ ধরনের কোনো অনিশ্চয়তা বা ফিউচারে কোনো প্রবলেম এই জিনিসটা দেখবেন, মার্কেটকে এই সিগন্যালটা দেওয়ার দায়িত্ব কিন্তু সেন্ট্রাল ব্যাংকের। ফরওয়ার্ড বুকিং হলে কি হবে, সবাই ম্যাচুরিটিটা অলমোস্ট একটা ইয়েতে হবে, কনসেন্ট্রেশন হবে। এখন হয়তো খুব আমি ইয়েতে পেয়ে গেলাম, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু ওইটা আবার স্পাইক হবে। তো এখন যেহেতু আমাদের লিকুইড সিচুয়েশন, আমাদের মোর দ্যান 5 months ইম্পোর্ট ব্যালেন্স ইজ দেয়ার, আমাদের 35.01 গ্রস আমার রিজার্ভ চলছে এবং দ্যাট ইজ কন্টিনিউয়াসলি ইনক্রিজিং। এই মুহূর্তে আসলে ফরওয়ার্ড বুকিংয়ের ইয়েটা বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে, এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি। কারসাজির মাধ্যমে ডলার বাজারকে অস্থির করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কর হার 1% বাড়লে বিদেশি বিনিয়োগ গড়ে 3.7% পর্যন্ত কমে যেতে পারে। বিভিন্ন দেশের উদাহরণে দেখা গেছে কর কমালে বিদেশি বিনিয়োগ বেড়েছে আর কর বাড়ালে তা কমে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব শক্ত অবস্থানে নেই। বৈশ্বিক প্রতিযোগিতা সূচকে দেশের অবস্থান 141 দেশের মধ্যে 105তম। ফরেন ইনভেস্টর্স চেম্বার আয়োজিত সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। জানানো হয় জিডিপির তুলনায় বিদেশি বিনিয়োগ মাত্র 0.3%, যা আঞ্চলিক দেশগুলোর তুলনায় কম। বেসরকারি বিনিয়োগও জিডিপির হিসাবে 11 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যদিও 2025 অর্থ বছরে বিদেশি বিনিয়োগ কিছুটা বেড়েছে 19.13%, তবে তা মূলত আগের বিনিয়োগের পুনঃবিনিয়োগ থেকে এসেছে। রাজস্ব ব্যবস্থাপনাতেও বড় ঘাটতি রয়েছে। দেশের 17 কোটি মানুষের মধ্যে সক্রিয় করদাতা মাত্র 35 লাখ। কর জিডিপি অনুপাত প্রায় 7.2%, যেখানে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গড় 19.5%। বছরে কর সংক্রান্ত কাজ করতে সময় লাগে প্রায় 235 ঘন্টা। কোনো কর বিরোধ নিষ্পত্তি করতে গড়ে 1442 দিন পর্যন্ত সময় লাগে। সরকারি ব্যয়ের ক্ষেত্রেও অদক্ষতার চিত্র উঠে এসেছে। জ্বালানি তেলের লাইনে ভোগান্তি পুরোপুরি না কমলেও রাজধানীতে মিলছে কিছুটা স্বস্তির ইঙ্গিত। আগে যেখানে দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল মিলত না, এখন তুলনামূলক কম সময়ে জ্বালানি পাচ্ছেন গ্রাহকরা। অনেক পাম্পেই লাইনের চাপ কমেছে, কোথাও কোথাও অপেক্ষাও কম হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন চালকরা। তবে চিত্রটা সব জায়গায় এক নয়। কিছু এলাকায় এখনও ভিড় রয়ে গেছে, লাইনে দাঁড়াতে হচ্ছে আগের মতোই। পাম্প মালিকরা বলছেন সরবরাহ কিছুটা বাড়লেও চাহিদার চাপ কমেনি, ফলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে। এত তাড়াতাড়ি পাবো কখনোই কল্পনা করতে পারি না। আজকে এসে দেখলাম যে লাইনটা একেবারেই নেই। ভালো মতোই পাচ্ছি, আমি যেমন 40 মিনিটসে পেয়ে গেলাম। সো এটা তো আগে প্রায় 3-4 ঘন্টার লাইন ছিল। সিরিয়ালটা অনেকটাই কমছে। আগে যেমন 8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়াই থাকছি। লাইনটা কমেছিল না, কিন্তু অ্যাপসের কারণে লাইনটা একটু কম হচ্ছে। দর্শক, ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ে বেশ কিছু বাড়িঘর ও ফসলের ক্ষতি হয়েছে। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে পার্থ সারথী দাস। পার্থ, ঘূর্ণিঝড়ে ফসলের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, এছাড়া এই বিষয়ে কৃষি কর্মকর্তারা কি বলছেন? হ্যাঁ রুবি, হঠাৎ করে কালবৈশাখীর যে তাণ্ডব, সেই তাণ্ডবে কিন্তু ঠাকুরগাঁয়ের বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে এই এলাকার যে ফসলি ক্ষেত রয়েছে, সেই বিশেষ করে ভুট্টা, এবং আপনারা জানেন যে মধুমাস চলছে এবং সামনে আম লিচুর মৌসুম, সেই আম লিচুর কিন্তু গুটি কিন্তু এসেছিল, সেগুলো কিন্তু ঝরে গিয়েছে। এবং এছাড়াও ঠাকুরগাঁয়ে যে গ্রাম অঞ্চলে যেসব কাঁচা বাড়ি রয়েছে, সেই কাঁচা বাড়িগুলো টিন উড়ে গিয়েছে। আমরা দেখেছি কিছু কিছু কাঁচা বাড়ি রয়েছে, সেগুলো ধসে গিয়েছে। আসলে হঠাৎ করে এই তাণ্ডব হওয়ায় আসলে অনেকেই জানতে পারেননি যে তাদের প্রস্তুতিও ছিল না, যার ফলে এই তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে। এবং আমি এখন রয়েছি ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে। এখানকার উপপরিচালক আমার সাথে রয়েছেন, তার কাছে একটু জানার চেষ্টা করব যে এই ঠাকুরগাঁয়ে হঠাৎ করে যে কালবৈশাখী তাণ্ডব যে হলো, সেই তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা একটু জানার চেষ্টা করবো। এই হঠাৎ করে যে কালবৈশাখী ঝড় হলো, কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এবং আপনারা তালিকা করতে পেরেছেন কিনা সেটা একটু জানাবেন। গতকাল অর্থাৎ 25শে এপ্রিলের ভোরে সকাল 6টা এবং 25শে এপ্রিল রাতে যে ঝড় হয়েছে, এই ঝড়ে আমাদের ঝড় এবং বৃষ্টি আপনার
অতি সঞ্চারণশীল ভারী মৌসুমি মেঘমালার কারণে এখানে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি হওয়ার কারণে বেশি বৃষ্টি হওয়ার কারণে ঝড়ো বাতাসের কারণে আমাদের কিছু ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কি কি ফসল নষ্ট হচ্ছে সেটি তালিকা কি আপনারা করতে পেরেছেন? আমরা কিন্তু এখন মাঠে আসছি সবাই, আমি নিজেও মাঠে ছিলাম আজকে, আমার উপসহকারী কৃষি অফিসাররা মাঠে আছে, আমার উপজেলা কৃষি অফিসাররা সবাই মাঠে আছে। আমরা কিন্তু সবাই মাঠে এই ক্ষতি নিরূপণের চেষ্টা করছি এবং আমরা নিজেরা দেখছি যে আসলে কি পরিমাণ ক্ষতি হচ্ছে। বিশেষ করে আমাদের এই ঠাকুরগাঁও জেলা কিন্তু ফলের জন্য একটা বিখ্যাত জেলা, এখানে প্রচুর পরিমাণে আম লিচু হয়। আমাদের এই আম এবং লিচু চাষিরা কিন্তু এই ঝড়ো বাতাসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে এই ফলগুলো তো ঝরে পড়ে গেছে, এগুলো তো রিকভার করা সম্ভব না। আর আমাদের ফসলের মধ্যে ভুট্টা আছে, রবি ভুট্টাটা তেমন ক্ষতি হবে না কারণ এটা ম্যাচিউরড স্টেজে আছে। আপনার ক্ষতি হচ্ছে আমাদের খরিফ ভুট্টাটা, অর্থাৎ লেটে যে ভুট্টাটা করছে। এই রুহি, শুনলেন যে ভুট্টা এবং অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে এবং আমি স্থানীয় যে জেলা প্রশাসন রয়েছে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তারা বলেছেন যে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো রয়েছে সেই তালিকা তৈরি করা হচ্ছে এবং তালিকা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে। পার্থ, আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জে বাঙ্গির দাম বেশ কম, পাইকারদের আনাগোনা নেই বললেই চলে। এতে লোকসানের মুখে পড়েছেন কৃষকরা, উঠছে না উৎপাদন খরচও। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন জ্বালানির সংকটে পরিবহন খরচ বেশ বেড়েছে, যে কারণে পাইকার আসতে আগ্রহ হারিয়েছেন। জমিতেই নষ্ট হচ্ছে অনেকের ফসল, ফলে ধার দেনা শোধ আর পরিবার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষক। গোপালগঞ্জের কোটালীপাড়ার হিজলবাড়ির লিপিকা হাজরা গত বছর ভালো লাভ হওয়ায় এবারও বাঙ্গির চাষ করেছেন, তবে উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। শুধু লিপিকা হাজরাই নয়, এমন অবস্থা কুমুরিয়া, কালীগঞ্জ, রাজাগঞ্জ সহ এই অঞ্চলের অনেক কৃষকের। মৌসুমের শুরুতে ধার নিয়ে বাঙ্গি চাষ করেন এসব কৃষক। গত বছর 100 বাঙ্গি 10,000 টাকায় বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে মাত্র 2,500-এ। পরিশ্রম করলেও যদি ফল পাইতাম তারপর কষ্ট পাইতাম না। এখন যে কষ্ট, মানে ফুট এইখানে কালকে 600 টাকা দিয়ে একটা কিষান নিছি, আজকে ফুট বিক্রি করছি মাত্র 700 টাকা, 8 গামলা। চলে না আমার কথা, আনলে ফের গামলা যদি 100 টাকা ব্যস্ত, 100 টাকা 150 টাকা চলে কোন কায়দা? এত কিষানের দাম হয় না। আজকে 2 গামলা বেচছি 300 টাকা। আসলে এবছর একেবারেই দাম সর্বনিম্ন, যার কোনো মানে শেষ নাই। 60 থেকে 5 টাকা পরে 1 পিস বাঙ্গি। আসলে আমাদের বাঁচার মতন কোনো সুযোগ এখন আর এ জায়গার কৃষকদের নাই। ওই গৃহস্থরা যা আছে খেতে ভাগে ওইভাবেই বিক্রি করে। কারণ গামলা বর্গে বেচে 300, 400, 200, 150 টাকা, 40 টাকা বেচে গামলা। এতে কৃষক বাঁচার কোনো লক্ষণ নাই। এবার পাইকারদের আনাগোনা বেশ কম। জ্বালানি তেলের কারণে পরিবহন খরচ বেড়েছে, যার প্রভাব পড়েছে বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা। দাম খুব কম, বেশি না, দামেও কম। দাম 4,000, 3500, 2500 এইভাবে আমাদের বিক্রি, তাও চাহিদা কম। কৃষক কোনো টাকা পাবে না, অর্ধেকের 3 ভাগের 1 ভাগ টাকা পাবে না। কৃষক একেবারে এই খাদ্য দ্রব্য যে এই যে বাঙ্গি আর তরমুজ এক চালান পাতি কেউ পাবে না। আমরা যারা আড়তদারকে পয়সা করেও পাবো না। এবার দামে মার খাচ্ছেন কৃষক। এই পরিস্থিতিতে কিভাবে আগাম চাষ করতে পারে সেই পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বাঙ্গি ফসলটা যেহেতু যখন আমরা হারভেস্ট করি তখন মোটামুটি একবারই পাকে, এটা একটু ডিফিকাল্ট সিচুয়েশন। এই জন্য আমরা কৃষকদেরকে যেটা পরামর্শ দিয়ে থাকি যে ক্রমান্বয়ে হারভেস্ট করার জন্য। তো আশা করি আমাদের পরামর্শ শুনলে কৃষকরা লাভবান হবে। চলতি মৌসুমে জেলায় 327 হেক্টর জমিতে বাঙ্গির আবাদ হয়েছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসইতে প্রধান সূচক 17 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,316 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসএ 1 পয়েন্ট কমে 1,065 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 11 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 2,026 পয়েন্টে। ডিএসসিতে আজ হাত বদল হয়েছে 982 কোটি 42 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 884 কোটি 62 লাখ টাকার শেয়ার। লেনদেনের ভিত্তিতে শীর্ষে ডিএসসিতে ডোমিনেন্স স্টিল বিল্ডিং সিস্টেম প্রতিষ্ঠানটির মোট 43 কোটি 48 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে আছে সিটি ব্যাংক ও পিপলস ইন্স্যুরেন্স।
চলে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরে। প্রধান সূচক সিএসপিআই প্রায় 44 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,876 পয়েন্টে। সিএসসিএক্স সূচক বেড়েছে 35 পয়েন্ট এবং সিএসই 30 সূচক বেড়েছে 77 পয়েন্টে। সিএসসিতে আজ লেনদেন হয়েছে 23 কোটি 58 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 21 কোটি 56 লাখ টাকার শেয়ার। সিএসসিতে লেনদেন হওয়া 221টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 97টির, কমেছে 96টির আর অপরিবর্তিত ছিল 28টি শেয়ারের দর। দর্শক, এই ছিল আমার কাছে পুঁজিবাজারের সবশেষ আপডেট। ক্যাশলেস বাংলাদেশ গঠনের জন্য গ্রাহকদের সচেতনতা তৈরি করছে পূবালী ব্যাংক। দুপুরে জয়পুরহাট শাখার আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য দেন পূবালী ব্যাংক রিজিওনাল হেড দুলাল বারী। সভাপতিত্ব করেন শাখা প্রধান মাহফুজুল আলম, জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জিত সাহা সাজু, সাধারণ সম্পাদক নয়ন মোহন্ত, হার্ডওয়্যার সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন। সভায় জানানো হয় ডেবিট ও ক্রেডিট কার্ড, কিউআর কোড এবং অ্যাপস ব্যবহার করে অল্প খরচে ক্যাশলেস সুবিধা নিতে পারবেন গ্রাহকরা। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।